এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পরীক্ষা শেষ হওয়া মাত্র সে 1 সেকেন্ডও দেরি করবে না বোনের কাছে যেতে, আর এবার বোনকে সাথে নিয়েই এখানে ফিরে আসবে সে। এই মামি নামক জঘন্য মহিলাকে আর সুযোগ দেবে না তার আদরে বোনটাকে আঘাত করার। প্রত্যয় যখন বিভিন্ন ভাবনায় নিমগ্ন তখন ফোনের রিংটোনে ধ্যান ভাঙে তার। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে রুমে প্রবেশ করলো সে। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। তার বড় চাচা শফিক আহমেদ কল দিয়েছেন। প্রত্যয় সালাম দিয়ে উপাস থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাপ্তি কেমন আছে? প্রত্যয় দীর্ঘশ্বাস নিয়ে বলল, ভালো আছে চাচা, আরও ভালো রাখার জন্য খুব শীঘ্রই আমার কাছে নিয়ে আসবো ওকে। শফিক আহমেদ কিছু একটা ভেবে বললেন, কেন, কি হয়েছে? আপনি তো সবই জানেন চাচা, তবে এখন কিছু হয়নি, নিশ্চিন্তে থাকুন। প্রাপ্তি আসতে চাইছিল এখানে, এজন্যই নিয়ে আসবো। আচ্ছা, যা ভালো মনে হয় করো, সেজন্য কল দিছিলাম। তুমি কবে আসবে বাড়িতে? জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছে, তোমার আসা জরুরি। নিজের সম্পদ আমি বেঁচে থাকতে বুঝে নাও, তারপর কি হয় সেটা তো বলা যাচ্ছে না। তবে আমি চাই না আমার ছোট ভাইয়ের সন্তানগুলো তাদের সম্পদের ব্যাপারে ঠকে যাক। পরীক্ষা শেষ করে জলদি চলে এসো বাড়িতে। প্রত্যয় কিছুক্ষণ ভেবে সায় জানিয়ে বলল, জি চাচা, আমি চলে আসবো। চাচার সঙ্গে কথা শেষ করে কল কাটলো প্রত্যয়। সত্যি বলতে শফিক আহমেদ ভীষণ স্নেহ করেন তাদের দুই ভাই বোনকে। বাবা রেখে যাওয়ার সম্পত্তি এবং টিউশনি করিয়ে যে টাকা পায় তাতে প্রত্যয়ের সমস্ত খরচ ভালোভাবে মিটে যায়। সে বোঝার পর থেকে মামার কাছে হাত পাতেনি কখনো। ইফতেখার সাহেব এজন্য প্রত্যয়ের উপর একটু অসন্তুষ্ট হলেও তার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বাধা দেননি কখনো। তবে প্রাপ্তির সমস্ত খরচই তিনি বহন করেন। সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল প্রত্যয়। তার বোনের খবর নেওয়াটা জরুরি। প্রাপ্তির নাম্বারটাতে ডায়াল করে ফোন কানে চাপলো সে। কলটা রিসিভ হলে প্রত্যয় কণ্ঠে আদর মিশিয়ে বলল, কি করছে আমার বোনটা? প্রাপ্তি আলতো হেসে বলল, তোমার এক্সাম শেষ হয়ে গেছে ভাইয়া, কেমন হয়েছে? আমি একটু রেস্টুরেন্টে এসেছিলাম। জবাবে প্রত্যয় মৃদু হেসে বলল, পরীক্ষা খুব ভালো হয়েছে। রেস্টুরেন্টে কি একা আসিস তুই? প্রাপ্তি একবার তার পাশের সিটে নজর দিয়ে বলল, না ভাইয়া, একা আসিনি। নুহা আর লাবণ্য আপু আছে আমার সাথে। আপুই মূলত ট্রিট দিয়েছে আমাদের দুই বান্ধবীকে। আজ ভার্সিটিতে আসার পর থেকে লাবণ্য খেয়াল করেছিল প্রাপ্তির মনটা কোনো কারণে খারাপ বিষণ্ণ মনে মেয়েটা নুহার সঙ্গে বসেছিল সারাটা সময়। এজন্য মূলত লাবণ্য ট্রিটের কথা বলে দুই বান্ধবীকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছে। একটু কথাবার্তা বলে মেয়েটার মন হালকা করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। তবে হঠাৎ প্রত্যয়ের কল আসবে ভাবেনি লাবণ্য। প্রাপ্তির সঙ্গে প্রত্যয়ের কথোপকথন শুনে তার বুকের ভেতরটা দুরু দুরু কেঁপে চলেছে, নিঃশ্বাস হতে দ্রুত চলছে। লাবণ্যের নাম শুনে প্রত্যয় যে অবাক হয়নি তা কিন্তু নয়। তবু সে স্বাভাবিক থেকে বোনকে শুধালো, কিসের টিট? বিয়ে হয়ে গেছে নাকি ওর? প্রাপ্তি ঠোঁট এলিয়ে হেসে উত্তর দিল, আপুর বিয়ে হয়নি ভাইয়া, এমনিতেই ট্রিট দিয়েছে। তুমি খেয়েছো দুপুরে? প্রত্যয় ও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এখন খেয়ে নিব, সাবধানে বাসায় যাস। এখন রাখছি। প্রত্যয় কল কাটলে প্রাপ্তি প্রশান্তির হাসি হাসলো। ভাইয়ের সঙ্গে কথা বলতে পারলে অজানা কারণেই প্রাপ্তির মনটা ভালো হয়ে যায়। মনে খুশির ফোয়ারা বয় তার। প্রাপ্তি খুশি হলেও লাবণ্যের মনটা হঠাৎই বিষাদে ছেয়ে যায়। তার বিয়ে হয়ে গেলেও প্রত্যয়ের খারাপ লাগবে না? একটু পছন্দ করে না প্রত্যয় তাকে? প্রত্যয়ের মনে কি তাকে নিয়ে কোনো অনুভূতিই নেই? এসব ভেবে লাবণ্য অন্যমনস্ক হয়ে থাকলে প্রাপ্তি ও নুহা একে অপরের দিকে চোখ বুলায়। প্রাপ্তি হতাশার শ্বাস নিয়ে লাবণ্যের হাতের উপর তার হাত রাখে। মলিন হেসে বলে, আপু খাচ্ছ না যে? লাবণ্য সদ্বেদ ফিরে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। প্রাপ্তির গাল টেনে বলল, খাচ্ছি তো, তুমি জলদি শেষ করো খাবার। বাকিটা সময় তিনজন গল্প গুজব করে বিরিয়ানি খাওয়ায় মন দিল। আচমকা প্রাপ্তির নজর গেল তাদের পাশের টেবিলে। সেখানে আয়েশি ভঙ্গিমায় বসে আছে প্রহর। টান টান শক্ত শরীরটা ঢেকে আছে সাদা শার্টে। মুখের ভাবভঙ্গি সবসময়ের মতোই কঠোর। চিবুকে হাত রেখে কিছু একটা ভেবে চলেছে সে। দৃষ্টি তার রেস্টুরেন্টের বাইরে নিবদ্ধ। তার সামনে চেয়ারে বসে আছে তার সমবয়সী একজন যুবক।
প্রাপ্তি সেখান থেকে দৃষ্টি সরিয়ে নিল। এই লোক কখন আসলো এখানে? আসার পর থেকে তো ওনাকে ঢুকতে দেখেনি সে, নাকি আগে থেকেই এখানে ছিল সে? ভাবনা মাথায় নিয়ে আড়ষ্ট হয়ে বসলো প্রাপ্তি। এই লোকের সামনে সে স্বাভাবিক থাকতে পারে না কেন? কি হয়ে যায় তার? কিছুক্ষণ আগেই রেস্টুরেন্টের ভেতরে প্রাপ্তিকে খেয়াল করে প্রহর। সে আসলে জানতো না প্রাপ্তি আজ এখানে আসবে। সে মূলত তার বন্ধু রাহাতকে নিয়ে প্রাপ্তিদের আগে রেস্টুরেন্টে এসেছিল। প্রহরের দিকে এক পলক তাকিয়ে রাহাত গলা ছেড়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। প্রহরের হাতের কামড়ের দাগটার দিকে চেয়ে আরেক দফা হেসে নিয়ে রাহাত বলে উঠল, কি ভাবছিস বন্ধু? কিছু মিছু চলছে নাকি মনে? প্রহর ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো রাহাতের দিকে, গামগামে কণ্ঠে বলল, হাসছিস কেন এত? কাপড়ের দাগটা দেখে আমার হাসি থামছে না দোস্ত। তোর বিয়ে পর্যন্ত যদি এই দাগটা থাকে তাহলে নির্ঘাত তোর বউ তোকে সন্দেহ করে বসবে। প্রহর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওই শালার মধ্যে এমন মেইলি স্বভাব আছে কে জানতো? অনৈতিক ব্যবসায়ী ইকবাল খানের পার্সোনাল সহকারীর এমন স্বভাব আশা করা যায়? অস্ত্রের পরিবর্তে কামড়, জাস্ট হাস্যকর। আর আমার বউ নিশ্চয়ই সন্দেহবাতিক মেয়ে হবে না। রাহাত বন্ধুর কথায় কৌতুক বোধ করে আরেক দফা হাসলো। ততক্ষণে প্রাপ্তিরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রাহাত প্রহরের সম্পর্কে সবকিছুই জানে বলা চলে। প্রহরের বিশ্বস্ত বন্ধু সে, তাদের মধ্যে কোনো রাগ ঠাক নেই। রাহাত প্রাপ্তিদের যাওয়ার দিকে নজর রেখে বলল, তোর মনে রানি চলে যাচ্ছে দেখছি। সত্যি করে বলতো, প্রাপ্তিকে তুই ভালোবেসে ফেলেছিস না? প্রহর টেবিল ছেড়ে উঠে বলল, ভালোবাসার অনুভূতি এখনো আমার মাঝে আসেনি, যদি আসে তবে জানাবো। এখন চল। প্রহর আর না দাঁড়িয়ে রাহাতের সঙ্গে রেস্টুরেন্ট থেকে বেরোলো। পার্কিংয়ের দিকে এগোতে প্রাপ্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। লাবণ্যকে বিদায় জানিয়ে প্রাপ্তি ও নুহা একসাথে দাঁড়িয়ে আছে। একটু লেট হওয়ায় প্রাপ্তি মামার পাঠানো ড্রাইভার গাড়ি নিয়ে ভার্সিটি থেকে ফিরে গেছে। এখন প্রাপ্তি যাবে কিভাবে? সেদিনের ঘটনার পর একা যাওয়ার সাহস নেই তার। তার মামাও খুব বকবে একা গেলে। প্রাপ্তিকে একা রেখে নুহাও আর যায়নি। প্রহর কিছু একটা ভেবে নিয়ে এগিয়ে গেল প্রাপ্তির নিকট। গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে? প্রাপ্তি এক পলক প্রহরকে দেখে নিয়ে জবাব দিল, আসলে একা যাওয়ার সাহস পাচ্ছি না। গাড়ির ড্রাইভারকে রেস্টুরেন্টে থেকে পিক করতে বলা হয়নি। প্রহর কপাল চটকে বলল, তাহলে আমার সাথে আসতে পারেন। তার আগে আপনার মামার কাছ থেকে অনুমতি নিন। তিনি কি আমার গাড়িতে আপনাকে উঠতে দেবেন কিনা সেটা জেনে নিন। প্রাপ্তি কিছুক্ষণ ভেবে নিয়ে আর উপায় না পেয়ে তার মামাকে কল দিয়ে সব বলল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রহরের নাম বলতেই তার মামা এক সেকেন্ডে রাজি হয়ে গেল। আর প্রহরের সঙ্গেও কথা বলে নিজের ভাগ্নিকে নিরাপদে বাসায় পৌঁছে দিতে বলে দিল। প্রাপ্তির যাবার বন্দোবস্ত হতেই নুহা তার থেকে বিদায় নিয়ে চলে গেল। রাহাতও নিজের বাইক নিয়ে প্রস্থান করলো। প্রহর প্রাপ্তির ফোনটা তাকে বুঝিয়ে দিয়ে তার সাথে আসতে বলল। আর প্রাপ্তি পলক ঝাপতে এক বুক সংশয় নিয়ে ধীর কদমে প্রহরের পিছু পিছু পার্কিংয়ের দিকে এগিয়ে গেল। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। যত দূর চোখ যাচ্ছে তত দূর অব্দি শুধু সাদার সমাহার। রৌদ্রময় দুপুরের সেই সাদা মেঘের ভেলাতে চোখ রাখাতে চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ে পড়ল প্রাপ্তির। রোদের তীক্ষ্ণ আলোর সাথে হৃদয়ের ব্যথার সংমিশ্রণে এই অশ্রুর আগমন ঘটেছে বলা চলে। কতক্ষণ যাবতীয় সে অন্যমনস্ক হয়ে ভেবে চলেছে গত রাতের দৃশ্যটি। ছোটবেলা থেকে মামার বাসায় বড় হয়েছে সে। আগে তো কখনো মামি তার গায়ে হাত তোলেনি। এখন কেন এমন করছে? কেন মানসিক আঘাতের পাশাপাশি শারীরিকভাবেও আঘাত করছে সে এখন? তার দোষটা আসলে কি? ব্যস্ত শহরের জ্যামে আটকা পড়ে প্রাপ্তি নিজস্ব ভাবনায় এতটাই নিমগ্ন যে তার পাশে সিটে বসে থাকা পুরুষটিকে সে রীতিমতো ভুলেই বসেছে। প্রাপ্তির অন্যমনস্কতা খেয়াল করে প্রহর গলা ছেড়ে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। সেই চেষ্টায় সে সফল হলো। প্রাপ্তি নড়েচড়ে বসে তার মায়া মায়া চোখ দুটো গম্ভীর মুখে পুরুষের তীক্ষ্ণ চোখের ভাঁজে নিবদ্ধ করল। মায়াবী কন্যার চোখের দিকে দৃষ্টি আটকে যেতেই প্রহর নিজের বুকের মাঝে চিনচিনে এক ব্যথা অনুভব করল। মেয়েটার চক্ষুদ্বয় অত্যাধিক আকর্ষণীয়। সেই চোখে একবার দৃষ্টি পড়লে সেই দৃষ্টি সরানোর সাধ্য কারণেই। বেশ কিছু সময় প্রাপ্তির দিকে এক ধ্যানে চেয়ে থেকে প্রহর কিঞ্চিত ঘুরে চলে গেল। প্রহরের অন্যরকম দৃষ্টি লক্ষ্য করে প্রাপ্তি তার থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে বসলো। আর প্রহর কপাল চুলকে সোজা হয়ে বসলো। প্রাপ্তির নাকের ডগায় ঘামের অস্তিত্ব লক্ষ্য করে গাড়ির গ্লাস উঠিয়ে এসি অন করলো সে। মৃদু নিঃশ্বাস ছেড়ে বলল, খারাপ লাগছে, পানি খাবেন? প্রাপ্তি চোখ তুলে প্রহরের দিকে চাইল। লোকটা এখন সামনের দিকে চেয়ে আছে, একটু তার দিকে তাকাচ্ছে না, অথচ একটু আগে কি সম্মোহনের ন্যায় তাকে দেখছিল।
যে দৃষ্টি প্রাপ্তির মতো এক সরল রমণীর মনে ঝড় বইয়ে দিয়েছিল ক্ষণিকের জন্য। প্রাপ্তি ঠোঁট ভিজে মৃদু নিঃশ্বাস ছাড়ল। প্রহর পাশ থেকে জবাব না পেয়ে তার দিকে চাইলে প্রাপ্তি মাথা নিচু করে আমতা আমতা করে বলল, পানি খাবো। প্রহর ঠোঁট বাঁকা করে মৃদু স্বরে হাসল। মেয়েটা একটু বেশি সরল। সামনে থেকে পানির বোতল নিয়ে প্রাপ্তির হাতে দিল। প্রাপ্তি কাঁপা কাঁপা হাতে বোতলটা হাতে নিল। অতঃপর বোতলের দিকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে সে দেখতে পেল বোতলের পানি অর্ধেক খাওয়া, তার মানে প্রহর খেয়েছে। প্রাপ্তি আর চোখে একবার প্রহরকে দেখে নিল। সে এক ধ্যানে বাইরের দিকে চেয়ে আছে। প্রাপ্তির তৃষ্ণাও পেয়েছে বেশ, গলাটা শুকিয়ে কাঠ। এই মুহূর্তে পানি খাওয়া প্রয়োজন তার, তাই সে আর কিছু না ভেবে পুরোটা পানি কয়েক চুমুকে খেয়ে নিল। পুনরায় বোতল এগিয়ে দিল প্রহরের নিকট। প্রহর বোতল নিতে গিয়ে প্রাপ্তির দিকে চেয়ে রইল খানিক। প্রাপ্তি এতে অপ্রস্তুত হলে প্রহর শোধালো, আপনার গালে কি হয়েছে? প্রাপ্তি চমকে গালে হাত রাখল। গালে বিদ্যমান দাগ প্রহর দেখল কিভাবে? আর কেউ তো এই নিয়ে তাকে প্রশ্ন করেনি। তাছাড়া সকালে সে আয়নাতে দেখেছে দাগটা তেমন স্পষ্ট নয়, তবে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে সে দাগ। প্রাপ্তির জবাব না পেয়ে প্রহর পুনরায় গম্ভীর্য ভঙ্গিতে বলে উঠল, এই প্রশ্নেরও কোনো উত্তর নেই আপনার কাছে, তাই না? প্রাপ্তি এবার আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, আসলে তেমন কিছু না, আমার নখের আঁচড় লেগে দাগ হয়েছে গালে। প্রাপ্তি ঢুক গেলে জোরে শ্বাস নিল। এ লোকের নজরে এত কিছু কিভাবে পড়ে? মনের কথাও কি করে যেন বোঝা যায় লোকটা? মন বিশেষজ্ঞ নাকি সে? প্রাপ্তি যদিও প্রহরের হাব ভাব বুঝতে পারছে লোকটা তার মিথ্যাটা ধরে ফেলেছে, তবু সে চুপ রইল। চুপ থাকা ছাড়া তো আর কোনো রাস্তা নেই তার কাছে। মামির এই ব্যবহারের কথা কি করে বলবে সে একজন বাইরের মানুষকে? না, কখনো বলা যাবে না। প্রহর এক পলক প্রাপ্তির নখগুলোতে নজর বুলিয়ে দীর্ঘশ্বাস নিল। হাতের নখ একদম ছোট করে কাটা, তাহলে আঁচড় লেগে দাগ হলো কিভাবে? মেয়েটার গালে নিশ্চয়ই কেউ জোরে চাপ দিয়ে ধরেছিল, বিধায় এই দাগের উৎপত্তি। তবে সেই মানুষটার অপকর্ম ঢাকতে মেয়েটা শুধু শুধুই মিথ্যা বলে নিজের উপর দোষ চাপাচ্ছে। কি বোকা মায়াবতী সে! প্রহর মিথ্যাটা ধরতে পারলেও প্রাপ্তিকে কিছু না বলে গম্ভীর মুখে গাড়ি স্টার্ট দিল। জ্যাম ছেড়েছে কিছুক্ষণ হলো, ওদের মধ্যে আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। প্রাপ্তি বুঝতে পারলো না লোকটা তার প্রতি বিরক্ত কিনা, তবে নিজের মনের ভেতর অদ্ভুত এক পীড়া অনুভব করলো সে পীড়ার কারণ কি সে সঠিক বুঝতে পারল না। পীড়ার কারণ খোঁজার আগেই গাড়ি এসে থামলো প্রাপ্তিদের বাসার সামনে। গাড়ি থামিয়ে প্রহর মুখ কঠিন করে স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে চেয়ে রইল। প্রাপ্তি এক নজর তাকে দেখে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ আপনাকে। উপাস থেকে জবাব না পেয়ে প্রাপ্তি মৃদু নিঃশ্বাস ছেড়ে গাড়ি থেকে বেরোলো। এক নজর প্রহরকে দেখে নিয়ে হাঁটা দিল বাসার ভেতরের দিকে। প্রাপ্তির প্রস্থান হলে প্রহর চাইল সেদিকে। মনে মনে ভাবলো কত কিছুই, তবে হৃদয়ের কোথাও যেন শূন্য স্থান অনুভব করলো সেই শূন্য স্থানের জন্য মন আন্দোলন করে চলেছে তীব্রভাবে। তবে সে বিড়বিড় করে স্বগতোক্তি করলো, তোমার লুকানো স্বভাবটা আমার কাছে ভালো লাগেনি রহস্যময়ী। বাসার ভেতরে প্রবেশ করে প্রাপ্তি কিছু অদ্ভুত কথোপকথন শুনে থমকে দাঁড়ালো। সেই কথোপকথন ভেসে আসছে আফরোজার রুম থেকে। ফোনের ওপাশের ব্যক্তিকে সে ইচ্ছা মতো ছাড়ছে বোঝাই যাচ্ছে, আর বারবার সে বলছে, আর বেশি সময় নেই, যা করার জলদি করবি। কি করার কথা বলছে তার মামি? কিসের সময় নেই? প্রাপ্তি চিন্তিত মনেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো। কি হতে চলেছে সামনে তা যেন সে বুঝতেই পারল না। রাতকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে এক নতুন দিনের। সকালের স্নিগ্ধ আলোয় ব্যালকনির মেঝে থাকা ছোট্ট বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করে যাচ্ছে প্রহর। বারবার ঠোঁট কামড়ে খুব মনোযোগের সহিত কিছু একটা ভেবে চলেছে সে অবিরত। সকল ইনফরমেশনে চোখ বুলিয়ে প্রহরের চোয়াল শক্ত হয়ে উঠল মুহূর্তে। বিশিষ্ট মদ ও অস্ত্র ব্যবসায়ী ইকবাল খান আফরোজার আপন বড় ভাই। তার নামে খানিক মামলা রয়েছে অনৈতিক কাজের জন্য, এবং তার একমাত্র ছেলে ইকরাম খানের বিরুদ্ধেও নারী ঘটিত বিষয়ে বেশ কিছু মামলা রয়েছে। তবে কোনো মামলাই কাজে আসেনি। টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিয়েছে তারা। প্রাপ্তির দিকেও নজর রয়েছে ইকরামের, সেটা বেশ কিছু বছর পূর্বে থেকে। প্রাপ্তিকে হাতের নাগালে পেতেই মূলত সে সুযোগ খুঁজে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ইফতেখার সাহেবের কড়া নজরদারির জন্য সেই সুযোগটা তারা পাচ্ছে না বলা চলে। এইসব তথ্য জানার পর প্রহরের মাঝে রাগের স্ফুরণ ঘটছে। নিজেকে শান্ত করতে পারছে না সে কোনোভাবেই। চোখ বন্ধ করে চুল খামচে ধরে সে জোরে জোরে শ্বাসকার্য চালালো। কিন্তু এমন কেন হচ্ছে তার? এত রাগী বা কেন হচ্ছে? কোনো ছেলে প্রাপ্তির পিছু নিতেই পারে, তাতে এত রেগে যাবার কারণ প্রহর খুঁজে পাচ্ছে না। সে কি কোনোভাবে
প্রাপ্তির প্রতি দুর্বল হতে পারে। প্রহর ইদানিং মেয়েটার প্রতি অদ্ভুত সব আকর্ষণ অনুভব করছে। সেই আকর্ষণের নাম কি? প্রহরের ভাবনার মাঝেই রাত্রি এলো তার জন্য নাস্তা নিয়ে। প্রহরের অবয়বে দৃষ্টি রেখে তার পাশ ঘেঁষে বসল সে। মুখ ফুলিয়ে বলল, কি তো ভাবিস সারাক্ষণ? মা খেতে ডেকেছে, তাও শুনলি না? দেখি হা কর তো, আমি খাইয়ে দেই। প্রহর ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, রাখো, আমি খেয়ে নিব পরে। রাত্রি তার ভাইয়ের কথা না শুনে এক লোকমা খিচুড়ি প্রহরের মুখের সামনে ধরে বলল, হা কর, আমি খাইয়ে দিব। প্রহর তাকালো বোনের দিকে। পরক্ষণে মৃদু হেসে লোকমা নিজের মুখে পুরে নিল। বলল, তোর বিহেভিয়ারের কোনো চেঞ্জ হয়নি। রাত্রি আলতো হেসে বলল, হবেও না কখনো চেঞ্জ। তবে কি ভাবছিলি বলতো? প্রহর আরেক লোকমা খাবার মুখে পড়ে চিবোতে চিবোতে বলল, ইফতেখার সাহেবের বাড়ির সবার ব্যবহার কি তোর কাছে স্বাভাবিক মনে হয়েছে? রাত্রি কিছুক্ষণ ভেবে বলল, প্রাপ্তির মামির আচরণ আমার সুবিধার লাগে না। একটু কেমন যেন উনি ব্যবহার একটু অদ্ভুত। প্রহর তার কাঙ্ক্ষিত জবাব পেয়ে আর কিছু বলল না। মনে মনে কিছু হিসাব কষে নিয়ে চুপ রইল সে। প্রহরের মুখে খিচুড়ির শেষ লোকমা তুলে দিয়ে রাত্রি শুধালো, কি কারণে তুই এই কথা জিজ্ঞেস করলি? কিছু হয়েছে ভাই? প্রহর গ্লাসের পানি এক চুমুকে শেষ করে বলল, কিছু হয়নি। আর কিছু হলেও তোর মোটা মাথায় সেসব ঢুকবে না। যা এবার, তোর জামাই তোর জন্য অপেক্ষা করছে হয়তো। রাত্রি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে প্রহরের দিকে চেয়ে থেকে ঠোঁট কুচকে প্রহরের পিঠে চাপড় দিয়ে বলল, ফাজিল। রাত্রির প্রস্থান হলে প্রহর ফের নিমগ্ন হলো নিজস্ব ভাবনায়। বিচরণ শুরু করলো সে নিজস্ব জগতের আনাচে কানাচে। ভাইকে খাওয়ানো শেষ করে রাত্রি নিজের রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাতুল এখনও ঘুমাচ্ছে। রাত্রিও আর ঘুম থেকে জাগালো না তাকে। নিজের ব্যালকনির কিছু গাছ পর্যবেক্ষণকালে হঠাৎ রাত্রির নজর গেল প্রাপ্তিদের বাগানে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে প্রাপ্তির হাত শক্ত করে চেপে ধরে বাসার ভেতরে নিয়ে যাচ্ছে তার মামি আফরোজা। আফরোজার মুখ কঠিন হলেও প্রাপ্তির চোখে মুখে দেখা যাচ্ছে রাজ্যের ভীতি। রাত্রির এই দৃশ্য দেখে হঠাৎ থমকে দাঁড়ালো। এভাবে কেন নিয়ে যাচ্ছে প্রাপ্তিকে? কি হয়েছে তাদের মধ্যে? রাত্রি এসব ভেবে খানিক অস্থির হয়ে পড়লে হঠাৎ তার ঘাড়ে ঠোঁটের ছোঁয়া অনুভব করে কারো। রাত্রি ঘাড় ফিরিয়ে চাইল পেছনের মানুষটার দিকে। রাতুল ঘুম ঘুম চোখে রাত্রির দিকে চেয়ে বলল, গুড মর্নিং জান। রাত্রির স্বাভাবিক হয়ে রাতুলকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ইস, কি করছো? যাও ফ্রেশ হয়ে আসো। রাতুল কিছু একটা ভেবে রাত্রির কোমর টেনে নিজের কাছে টানলো। গালে এক হাত রেখে শুধালো, কিছু কি ভাবছো? রাত্রি কপাল চুলকে বলল, কিছু না, তুমি যাও আশ্রমে। রাতুলও আর কথা না বাড়িয়ে রাত্রির কথায় সায়া জানিয়ে চলে গেল। রাতুলের প্রস্থান হলে রাত্রি পুনরায় চাইল বাগানের দিকে। এখন আর প্রাপ্তিকে দেখা যাচ্ছে না। তবে রাত্রি ভীষণ অস্থির হয়ে উঠেছে হঠাৎই। প্রাপ্তির কাদো কাদো চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই সে দিশে হারা হয়ে কাউকে কল দিল। তার বারবার মনে হচ্ছে প্রাপ্তির কিছু হবে না তো। অনবরত পায়চারি করে মাথা ভর্তি টেনশন নিয়ে রাত্রে অপেক্ষা করতে থাকলো সেই কল রিসিভ হওয়ার। বাগান থেকে প্রাপ্তির হাত ধরে টেনে নিয়ে এসে ড্রয়িং রুমে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আফরোজা বেগম। প্রাপ্তি ছিটকে গিয়ে সোফার কাছে পড়ে গেল। সোফার কোনায় কপাল লেগে কিঞ্চিত ফুলে উঠল। প্রাপ্তি আঘাত পেয়ে নেতে গেলেও আফরোজা রাগে ফুসফুস করছেন। প্রচণ্ড রাগের সামনে থাকা চেয়ারটায় লাথি দিয়ে ফেলে দিলেন তিনি। তা দেখে প্রাপ্তি ভয়ে কুঁকড়ে উঠে মৃদু আর্তনাদ করে উঠল। আর আফরোজা প্রাপ্তির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, আমার কথা শুনতে আড়ি পেতেছিলি তাই না? এত সাহস তোর? তোকে তো ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি, নষ্টা কোথাকার। প্রাপ্তির চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে খানিক আগেই কফি বানিয়ে তার মামিকে ডাকতে গেছিল বাগানে, কিন্তু গতকালের মতো কিছু অদ্ভুত কথা শুনে সে থমকে দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎই আফরোজার নজরে প্রাপ্তির দিকে পড়লে সে তৎক্ষণাৎ ফোন কেটে প্রাপ্তিকে বাসায় নিয়ে এসে তার সঙ্গে এই দুর্ব্যবহারটা করছে। প্রাপ্তি চুলের ব্যথায় চোখ খিচে বন্ধ করে রাখলে আফরোজা ফের বাজ খায় গলায় বলে উঠলেন, কি ভেবেছিস তুই ইকরামের থেকে পালিয়ে বাঁচতে পারবি আর ওই প্রহরকে নিজের রূপ দেখিয়ে গলায় ঝুলাবি তাই না? তাহলে শুনে রাখ, তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না, আমি হতে দেব না। আমার ভাতিজাকে তার গ্রহণ করতে হবে। প্রাপ্তি চমকে চোখ মেলে চাইল। তার মানে ইকরামের পরিকল্পনার সঙ্গে তার মামিও জড়িত। সবাই মিলে প্ল্যান করে তাকে সেই নেশাখোরের ঘাড়ে চাপাতে চাইছে। প্রাপ্তি এবার ঢুক গেলে ফুঁসে উঠল। এরকম জঘন্য মানুষকে সে মরে গেলেও বিয়ে করবে না।
প্রাপ্তির কিঞ্চিত সাহস সঞ্চয় করে এবার ফুপিয়ে উঠে বলল, আমি আপনার ভাতিজাকে কখনোই বিয়ে করব না মামি, ও কখনোই না। এ কথাই আফরোজা দ্বিগুণ চেতে গিয়ে প্রাপ্তির চুল আরো শক্ত করে খামচে ধরতেই পেছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। ইফতেখার সাহেব তো অফিসে চলে গেছেন, তাহলে এখন কে আসবে এর সময়? আফরোজা তৎক্ষণাৎ প্রাপ্তিকে ছেড়ে উঠে দাঁড়ালো। প্রাপ্তির উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলে উঠল, চোখ মুছ, আর এক্ষুনি স্বাভাবিক প্রাপ্তি উঠে দাঁড়িয়ে চোখ মুছল, চুল ঠিক করে মাথায় ওড়না টেনে নিল। মলিন দৃষ্টিতে দরজার দিকে চেয়ে থাকতেই একজন অনাকাঙ্ক্ষিত মানুষকে এই মুহূর্তে এখানে দেখে প্রাপ্তি ভীষণভাবে চমকে উঠল। আফরোজাও চোয়াল ঝুলিয়ে হা করে রইল। মেইন দরজা খুলেছিল বিধায় এই ব্যক্তি এত সহজেই বাসায় ঢুকতে পেরেছে। আফরোজা বিস্ময়ের দৃষ্টিতে ব্যক্তির দিকে চেয়ে থেকে বলল, তুই এখানে? অপর পাশের মানুষটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে প্রত্যুত্তর করলো, কেন এই মুহূর্তে আমাকে এখানে আশা করেননি বুঝি? আফরোজা ঢুক গেলে স্বাভাবিক হয়ে বলল, আসলে তেমন কিছু না, তুমি আসো, ভেতরে আসো। সামনে দাঁড়ানো রাত্রি তাড়াহুড়ো করে রহস্য কণ্ঠে বলে উঠল, আমি এখানে বসতে আসিনি আন্টি, প্রাপ্তিকে আমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। আফরোজা বিস্ময়ে ফেটে পড়ে বলল, মানে? রাত্রি এক পলক প্রাপ্তির দিকে চেয়ে বলল, মানে হলো কিছুক্ষণ সময় কাটাতে প্রাপ্তিকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে আমাদের বাসায়। আফরোজা এবার মুখ কঠিন করে বলল, তোমাদের বাসায় সে যেতে পারবে না, প্রাপ্তির মামা নিষেধ করেছে এ বিষয়ে। তবে তুমি ভেতরে আসো। আমি আঙ্কেলের অনুমতি নিয়েই এখানে এসেছি আন্টি, তিনি প্রাপ্তিকে আমার সঙ্গে নিয়ে যেতে অনুমতি দিয়েছেন, বিশ্বাস না হলে ফোন করে দেখতে পারেন। আফরোজা আর কোনো কথা বা উপায় খুঁজে না পেয়ে প্রাপ্তিকে নিয়ে যেতে অনুমতি দিল, কারণ উনি ভালো করেই জানেন ইফতেখারের অনুমতি আছে এতে। আর রাত্রিও মৃদু হেসে প্রাপ্তিকে নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে চলে গেল। আর তাদের যাওয়ার দিকে চেয়ে থেকে আফরোজার রাগের পারদ তরতর করে বহু গুণ বেড়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে পরপর কয়েকবার আঘাত করলেন তিনি। বাগান থেকে প্রাপ্তিকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ায় দেখেই রাত্রি ভেবেছিল ব্যাপারটাই অবশ্যই গণ্ডগোল আছে। তাছাড়া তাদের বাসায় যাওয়ার পর সেটা আরও তার কাছে প্রকট হয়ে ধরা পড়ে। প্রাপ্তির মলিন চেহারাটা দেখেই সে অনুমান করে নিয়েছে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। তাছাড়া কদিন আগে প্রহরও তাকে জানিয়েছিল প্রাপ্তিকে সে ব্রিজের কাছে কাঁদতে দেখেছিল। সব সূত্রই মিলে মূলত রাত্রি ইফতেখার সাহেবকে কল দিয়েছিল, তবে ওনাকে এসব বিষয়ে সে কিচ্ছুই জানায়নি। শুধু প্রাপ্তিকে নিজের কাছে আজকের দিনটা রাখার দাবি জানিয়েছিল। ব্যবসায়িক সূত্রে ইফতেখার ও পলাশ দুজন ভালো বন্ধু হওয়ায় উভয়ের পরিবারের সুসম্পর্ক বিদ্যমান, তাই রাত্রির আবদার ফিরিয়ে না দিয়ে খুবই উত্তমভাবে গ্রহণ করেছিলেন ইফতেখার। রাত্রি এসব ভাবতেই প্রাপ্তিকে নিয়ে নিজেদের বাসায় আসলো। দরজা খুলে প্রাপ্তিকে দেখে রাজিয়া বেগম মৃদু হেসে জড়িয়ে ধরলেন। প্রাপ্তি বালতু হাসল। এই বাসায় সবগুলো মানুষ তাকে অসম্ভব আদর করে কোনো কারণ ছাড়াই। প্রাপ্তির মাথায় হাত রেখে রাজিয়া বেগম বললেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আন্টি? আমিও ভালো আছি। নাস্তা করেছো সকালে? প্রাপ্তি মলিন হেসে বলল, না। রাজিয়া বেগম প্রাপ্তির হাত ধরে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে বললেন, আমিও করিনি, আসো একসঙ্গে নাস্তাটা করে নিই। প্রাপ্তি ও তার মায়ের সখ্যতা দেখে রাত্রে আলতু হেসে নিজের রুমে চলে গেল। রাতুল নিশ্চয়ই খুঁজছে তাকে। রুমে যেতেই রাতুল শোয়া থেকে উঠে বসলো, অভিমানী কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে? রাত্রি তার পাশে বসে বলল, ইফতেখার আঙ্কেলের বাসায়। তুমি খেয়েছো? কেন, কিছু হয়েছে? কিছু হয়নি, খেয়েছো? খেয়েছি। আমার শাশুড়ি মা কি আমার বইয়ের মতো নাকি? জামের সব খবর তিনি রাখেন, কিন্তু আমার বইয়ের সে খেয়াল নেই। সে শুধু এদিক সেদিক ঘুরে বেড়ায় সারাক্ষণ। রাত্রি মৃদু হেসে রাতুলের অভিমান ভাঙাতে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বিড়বিড় করে বলল, এত অভিমান করো না তো, আর এমন হবে না। চারিদিকে গাছপালায় ঘেরা বিশাল একটা বাংলো বাড়িতে প্রবেশ করেছে এক লোক। শহর থেকে খানিকটা দূরে বিধায় এখানে লোকের সমাগম খুবই কম। এই বাংলো বাড়ির আশেপাশে কেউ আসে না বললেই চলে। ইকরাম খানের পার্সোনাল সহকারী এই মুহূর্তে সেই বাংলো বাড়ির একটা রুমের দরজায় পরপর দুবার করে নাড়লেই ভেতর থেকে দরজাটা খুলে যায়। দরজাটা খোলার সাথে সাথে দৃশ্যমান হয় এক আপত্তিকর দৃশ্যের। এক অর্থ উলঙ্গ মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে ইকরাম। সহকারী রমিজ গলা ছেড়ে ভেতরে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলে উঠল, বস, একটা কথা বলার ছিল। ইকরাম তৎক্ষণাৎ মেয়েটাকে বিছানায় শুয়ে দিয়ে দরজার বাইরে গেল সহকারী রমিজের সাথে।
বসার ঘরের সোফায় গা হেলিয়ে বসে বলল, আমার প্রাণ পাখির নিউজ এনেছিস? জি বস, প্রাপ্তি ম্যাডাম নাকি আজ পলাশ সাহেবদের বাসায় গেছে। সেখানে ওই ছেলেটাও আছে যে তাকে সেদিন বাঁচিয়েছিল। কথাটা শোনা মাত্র তীব্র আক্রোশে সামনে থাকা টেবিলে আঘাত করলো ইকরাম। চড়ানো স্বরে বলল, এটা হতে পারে না। আজই কিন্তু একটা ব্যবস্থা কর। অনেক ছাড় দেওয়া হয়েছে আর না। পাখি উড়ে যাওয়ার আগেই খাঁচায় বন্দি করতে হবে। ওকে তো আজ রাতেই আমার বেডে চাই। জলদি ব্যবস্থা কর। ঠিক আছে বস, আমি দেখছি ব্যাপারটা। রমেজে প্রস্থান হলে ইকরাম নিজের ফোন থেকে প্রাপ্তির একটা ছবি বের করলো। ছবির দিকে নজর রেখে অদ্ভুতভাবে ঠোঁট কামড়ে সে বলে উঠল, তোমার ফিগার বড্ড আকর্ষণীয় প্রাণ পাখি। তোমাকে তো আমার চাই এবং তা আজকে রাতেই। রাত্রের সঙ্গেই গল্প গুজব করে খুবই ভালো সময় কাটলো আজ প্রাপ্তির। ভার্সিটিতে ক্লাস না থাকায় আজ সে সারাদিনের জন্য ফ্রি ছিল। তাছাড়া মামির করা জঘন্য ব্যবহারের পর সে কিভাবে সারাদিন বাসায় থাকতো আজ, সেটা ভাবতেই ক্ষণে ক্ষণে তার মনটা খারাপ হচ্ছে। রাত্রে আজ না গেলে হয়তো সারাদিনই সে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিত। প্রাপ্তি এসব ভেবে আনমনে দীর্ঘশ্বাস ছাড়ল। রাত্রি প্রাপ্তির থুতনিতে হাত রেখে শুধালো, কিছু ভাবছো? না আপু। পরক্ষণে রাত্রির সকালের দৃশ্য মনে পড়ে গেল। তবে সে বিষয়ে প্রাপ্তিকে কিছু জিজ্ঞেস করে তার অস্বস্তি আর বাড়ালো না রাত্রি। সে মৃদু হেসে প্রাপ্তির মাথায় ওড়না সরিয়ে বলল, আসো, তোমার চুলে তেল দিয়ে দেই। তেল কি দেওয়া হয়? প্রাপ্তি আলতো হেসে বলল, বেশি দেওয়া হয় না আপু। এত লম্বা চুলে তেল দিতে একটু আলসেমি লাগে। আমার মা বেঁচে থাকতে অবশ্য দিয়ে দিত, এখন তো দিয়ে দেওয়ার মানুষ নেই। রাত্রি মৃদু নিঃশ্বাস ছেড়ে বলল, কোনো ব্যাপার না, আমি দিয়ে দিব আজ। তুমি থাকো এখানে কিছুক্ষণ, আমি তেল নিয়ে আসি। রাত্রি নিজের রুমে তেল আনতে চলে গেলে প্রাপ্তি নিজের হাঁটুর সমান চুলগুলো উন্মুক্ত করে বসলো। রাজিয়া বেগমের রুমে সে এখন। রাজিয়া বেগম দুপুরের জন্য রান্নায় ব্যস্ত আর পলাশ সাহেব অফিসে। রাতুল একটু বাহিরে গিয়েছে, কিন্তু প্রহরকে তো এখনও দেখল না সে। কোথায় সেই গম্ভীর মুখী লোকটা? সে কি বাসায় নেই? তবে লোকটার সামনে না আসলেই প্রাপ্তির জন্য ভালো, কারণ তার সামনে প্রাপ্তি স্বাভাবিক থাকতে পারে না, বড্ড অস্বস্তি হয় তার। মুখ ধুরু ধুরু কাঁপে। প্রাপ্তি যখন নিজস্ব ভাবনায় মগ্ন, তখন আচমকাই কেউ একজন রুমে প্রবেশ করলো। অস্ফুট স্বরে আপি বলেই থেমে গেল সে। মুখের কথাটা সম্পূর্ণ শেষ না করে বিছানার দিকে নজর যেতেই অবাক দৃষ্টিতে প্রাপ্তির দিকে সেই মানুষটা চেয়ে রইল অপলক। বিছানার মধ্যেখানে বসে থাকা কেশবতী কন্যাকে দেখে হৃদস্পন্দনের গতিবেগ যেন তরতর করে বহু গুণ বেড়ে গেল প্রহরের। চক্ষু স্থির হয়ে রইল তার সেই রমণীর মায়া করা আখি যুগলে। নিজেদের বাসায় প্রাপ্তিকে দেখে সে যতটা না বিস্মিত হয়েছে, তার চেয়েও দ্বিগুণ বিস্ময় প্রকাশ পেয়েছে তার রহস্যময়ী রমণীর চুলের দিকে নজর পড়াতে। চুলের কারণে মেয়েটার গায়ের পোশাকও দৃশ্যমান নয়। দুভাগ করে সামনের দিকে মেলে দেওয়া চুলগুলো বিছানার অর্ধেক অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এত লম্বা কারো চুল হয়? কেশবতী কন্যার এহেন রূপে অপলক নয়নে চেয়ে থাকা প্রহরকে হঠাৎ এখানে দেখে খানিক ভরকে গেল প্রাপ্তি। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লে তাৎক্ষণিক মাথায় ওড়না টেনে নিল। দৃষ্টি নিচু করে ওড়নায় খুঁট পাকাতে থাকলো। এরই মাঝে রুমে আগমন ঘটল রাত্রির। নিজের ভাইকে এখানে দেখে সে বেশ অবাকই হলো। রাত্রির আগমন টের পেয়ে প্রহর কপাল চুলকে সোজা হয়ে দাঁড়ালো। রাত্রি দুজনের দিকে একবার করে চোখ বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। অবশেষে প্রহরের চোখের দিকে তাকিয়ে বলল, ভাই তুই এখানে? প্রহর আর চোখে প্রাপ্তিকে আরো একবার দেখে নিয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে জবাব দিল, তোকে খুঁজতে এসেছিলাম, পরে একবার আসিস আমার রুমে, আমি যাচ্ছি। কথা শেষ করে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে দ্রুত কদমে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল প্রহর। রাত্রি ভাইয়ের যাওয়ার দিকে এক পলক চেয়ে প্রাপ্তির কাছে গিয়ে বসলো। আর প্রাপ্তি বুকের দ্রুত দ্রুত কম্পনের তালে কিঞ্চিত তারষ্ট হয়ে বসে রইল। এই লোকের মাঝে কি আছে যা তাকে স্বাভাবিক থাকতে দেয় না? নিজেকে তার সামনে বড্ড অস্বাভাবিক লাগে প্রাপ্তির। কেমন অন্যরকম এক অনুভূতি অনুভব হয় তখন। প্রাপ্তির আড়ষ্টতা লক্ষ্য করে রাত্রি মৃদু হেসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পেয়েছো আমার ভাইকে দেখে? প্রাপ্তি বিনিময়ে ঠোঁট এলিয়ে হাসলো। জবাব দিল, না আপু, তবে হঠাৎ আসতে চমকে গিয়েছিলাম। রাত্রি খিলখিল করে হেসে প্রাপ্তির হাত ধরে বারাতে থাকা দোলনার উপরে গিয়ে বসলো। প্রাপ্তির ওড়না উন্মুক্ত করে চুলের ভাঁজে ভাঁজে তেল দিয়ে সিক্ত করতে থাকলো বিভিন্ন গল্পগুজবের মাধ্যমে।
প্রাপ্তিও কিছুক্ষণ আগের অস্বাভাবিকতা ছেড়ে ফেলে রাত্রির সঙ্গে গল্প করায় মন দিল। তবে হঠাৎ একটা প্রশ্ন মনে উদয় হতেই প্রাপ্তির সংকোচের সহিত বলেই বসল, আপনার ভাই কি করে আপু, মানে তার পেশা কি? রাত্রি চুলের গোড়ায় তেল মাখিয়ে বলল, প্রহর তো কিছুদিন আগেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরল। এখন বাবার বিজনেস দেখাশোনা করছে। প্রাপ্তি আর কিছু না বলে চুপ রইল। পরক্ষণে অন্য বিষয়ক আলোচনায় দুজনে মগ্ন হলে বারান্দার কর্নারে দাঁড়িয়ে থাকা কেউ একজন ঠোঁটে অদ্ভুত হাসি ফোটালো। রাত্রি ও তার মায়ের রুমের বারান্দা অ্যাটাচড। বর্তমানে রাত্রির রুমের বারান্দাতেই দাঁড়িয়ে আছে প্রহর। পেছন দিক থেকে হাওয়ায় তাকে না দেখা গেলেও সে তাদেরকে দেখতে পাচ্ছে, এবং প্রাপ্তি ও তার বোনের কথোপকথন সবই তার কানে আসছে। নিজ সম্পর্কে প্রাপ্তির প্রশ্ন করার ব্যাপারটা কর্ণগোচর হওয়ার পর থেকে প্রহরের ঠোঁট থেকে বাঁকা হাসি সরছে না। চুলে আঙুল চালিয়ে এদিক ওদিক চেয়ে পুনরায় সেদিকে দৃষ্টি ফেরাতেই প্রাপ্তির মিষ্টি হাসির আওয়াজে তার মনের ভেতর বয়ে গেল এক শীতল স্রোত। সে বুঝতে পারল রহস্যময়ী কন্যা দিনকে দিন তার মনে নিজের আধিপত্য বিস্তার করছে, তাকে সম্মোহিত করে ক্রমশই নিজের দিকে টেনে নিচ্ছে প্রতিনিয়ত। ঘড়ির কাঁটা 2:30টার ঘরে এখন। পরিবারের সবার সঙ্গে একসাথে লাঞ্চ করার সময় লাবণ্যের বাবা হঠাৎই বলে উঠলেন, তোর জন্য কদিন যাবতীয় ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে মা। আমার যদিও ইচ্ছে ছিল তোর অনার্স শেষ হওয়ার পর বিয়েটা দিব, কিন্তু মেয়েদের বয়স হয়ে গেলে পরবর্তীতে ভালো যোগ্য পাত্র পাওয়া দুষ্কর হয়ে পড়ে। তাই ভাবছিলাম কাবিন করিয়ে রাখলে, তুই কি বলিস এ ব্যাপারে? বাবার কথা শুনে লাবণ্যের হাত থেমে গেল। গলায় খাবার আটকে গেলে কয়েক চুমুক পানি খেয়ে নিল সে। তারপর অসহায় দৃষ্টিতে বাবার দিকে চেয়ে থাকলে আচমকা তার দিকে দৃষ্টি ফেরালো তার বাবা লিয়াকত আহমেদ। কিছু একটা ভেবে তিনি ফের বললেন, তোর কোনো পছন্দ আছে মা? লাবণ্য এবার ঠোঁট কামড়ে মাথা নিচু করল। প্রত্যয়কে সে ভীষণ ভালোবাসে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা অসম্ভব তার কাছে। কিন্তু একথা সে কী করে তার বাবাকে বলবে? আর তার বাবাও এই বিষয়টাকে কিভাবে নেবেন লাবণ্যের বুঝে আসে না। প্রত্যয় তো তাকে ভালোবাসে না, কি বলবে সে এখন? খানিক ভেবে দুনামোনা নিয়ে লাবণ্য জবাব দিল, আমি একজনকে পছন্দ করি বাবা। লিয়াকত সাহেব স্বাভাবিকভাবেই বললেন, ছেলে কি করে? লাবণ্য জড়ানো গলায় বলল, মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে। আমার তাকে পছন্দ, তবে সে আমাকে পছন্দ করে কিনা সে বিষয়ে আমি অবগত না। তাছাড়া তার মা বাবার নেই, মামার বাসায় থেকে বড় হয়েছে। পরীক্ষার পর হয়তো তার মামার বিজনেস সামলাবে, নয়তো কোনো জব করবে। বিয়ের পর কি মামার বাসাতে রাখবে তার স্ত্রীকে? সেটা বলতে পারছি না বাবা, তবে যতটুকু জানি সে ছোট থেকে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। তার যে মেধা, তাতে সে নিশ্চয় ভবিষ্যতে বড় কোনো পদে থাকবে। সেই হিসেবে বলা যায় বইয়ের ভরণ পোষণ সহ আলাদা বাসায় থাকার অ্যাবিলিটি তার থাকবে। লিয়াকত সাহেব নিজের মেয়ের কথা ও চিন্তা ভাবনায় মুগ্ধ না হয়ে পারলেন না। মেয়ের মুখ থেকে যতটুকু বিবরণ তিনি শুনেছেন তাতে ভীষণ পছন্দ হয়েছে ছেলেটাকে ওনার। তিনি এমন একটা ছেলেই মূলত নিজের মেয়ের জন্য চান। লিয়াকত সাহেব বেশ উচ্ছ্বাসের সঙ্গেই মেয়ের পছন্দকে গ্রহণ করলেন। প্রত্যয় ঢাকায় আসলে তার মামার সাথে এ বিষয়ে তিনি কথা বলবেন বলে জানালেন নিজের মেয়েকে। লাবণ্যের সারা দেহ মনে খুশির জোয়ার বয়ে গেল যেন মুহূর্তেই। সে এক প্রকার তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা বন্ধ করলো। ঠোঁটে বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো সে। অবশেষে প্রত্যয় তার হতে চলেছে। ইস, প্রচণ্ড খুশির অতিশয্যে পাশ থেকে ফোনটা নিয়ে তাৎক্ষণিক গ্যালারিতে প্রবেশ করলো লাবণ্য। প্রত্যয়ের একটা ছবি বের করে ছবির উপরে অসংখ্য চুমু এঁকে দিল। প্রশান্তের হাসি হেসে ফোনটা মুখে জড়িয়ে চোখ বুজে প্রত্যয়কে নিয়ে কল্পনায় বিভোর হলো সে। সারাদিন হাসি আনন্দে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসলো প্রাপ্তি। রাত্রি তাকে এগিয়ে দিয়ে গেছে। বাসায় প্রবেশ করলো সে ভীতু মনে। আজ তার কপালে কি আছে কে জানে। তার মামি নিশ্চয়ই ভীষণ রেগে আছেন। প্রাপ্তি ভীতু নয়নে আশেপাশে চাইলে ড্রয়িং রুমে তার মামিকে দেখতে পেল। সোফায় পা ছড়িয়ে বসে তিনি টেলিভিশন দেখছেন। প্রাপ্তি এক পলক সেদিকে চেয়ে ধীর কদমেই নিজ রুমে চলে গেল। সে যা ভেবেছিল তার কিছুই হলো না। আজ তার মামির মুখের অসংখ্য বাজে কথা শোনার প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু কি অদ্ভুত, আজ সে কিছুই বলল না। ফ্রেশ হয়ে প্রাপ্তি নিজের ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিল। তারপর টেবিলে বসলো ভার্সিটির পড়া কমপ্লিট করতে। কিন্তু আচমকা বিদ্যুৎ চলে গেলে চারপাশ নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেল। প্রাপ্তি খানিক চমকে গেল। এ সময় বিদ্যুৎ মূলত যায় না তাদের এখানে। আজ কি হলো?
অন্ধকারে ভয় পায় বিধায় প্রাপ্তি জলদি ফোনের ফ্ল্যাশ অন করলো। ফোন হাতে নিয়ে রুমের বাইরে গিয়ে তার মামিকে দেখতে পেল। ইতিমধ্যে ড্রয়িং রুমে জেনারেটরের আলো জ্বলছে। আফরোজা প্রাপ্তিকে দেখতে পেয়ে তার নিকটে গিয়ে আসলো। কিছুটা গম্ভীর সুরে বলে উঠল, বাগান থেকে কয়েকটা তুলসী পাতা নিয়ে আয় তো, গলাটা খুশখুশ করছে, যা জলদি। প্রাপ্তি একবার বাইরের দিকে নজর রেখে বলল, বাইরে তো অন্ধকার মামি, কারেন্ট এলে তারপরে যাই। আফরোজা চেতে উঠে বলল, এক্ষুনি যা। প্রাপ্তি দীর্ঘশ্বাস ছেড়ে বাসার বাইরে গেল। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাগানের কর্নারে থাকা তুলসী গাছের দিকে এগোলো। যদিও রাতে আগে বেরিয়েছে সে বাইরে, তবে আজকের মতো অদ্ভুত অনুভূতি তার কখনোই হয়নি। আজ মনে ভর করেছে তার একরাশ ভয়। বুকের কম্পন মাত্রা ছাড়িয়েছে যেন। তুলসী গাছের কাছে এসে সে থামতেই হঠাৎ কেউ একজন এসে তার মুখ চেপে ধরল। প্রাপ্তি প্রচণ্ড ভরকে গিয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু আফসোস মুখ ফুটে কোনো শব্দ বের হলো না তার। শক্তি প্রয়োগ করে লোকটাকে 1 ইঞ্চিও সরাতে পারল না সে। পরক্ষণেই মুখ চেপে রাখা লোকটা প্রাপ্তিকে বাগান পেরিয়ে বাইরের দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পেরে তীব্র ভয়ে চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়ে পড়ল প্রাপ্তির। শুনশান নীরবতার ঘেরা চারপাশ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ধানমন্ডির মতো নামিদামি এলাকা স্তব্ধপুরীর ন্যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে মুহূর্তেই। সেই অন্ধকারকেই সাঙ্গ করেই অনেক ব্যাগ পুহিয়ে বাগান থেকে পেরিয়ে প্রাপ্তিকে রাস্তার ধারে নিয়ে এলো সেই তথাকথিত লোক। এখনও প্রাপ্তির মুখ চেপে ধরে রাখা হয়েছে। তীব্র ভয় ও অমঙ্গল চিন্তায় প্রাপ্তির চোখ বেয়ে টপ টপ করে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। শত শক্তি প্রয়োগ করেও সে লোকটার থেকে নিজেকে ছাড়াতে পারছে না। সে জানে লোকটাকে, জেনেও সে নিজেকে বাঁচাতে পারছে না। এ কেমন বিপদে পড়ল সে? এখন কে বাঁচাবে তাকে? হঠাৎ লোকটাকে বাসার সামনে পার্ক করা গাড়ির কাছে এগোতে দেখে প্রাপ্তি অতিমাত্রায় ভয় পেয়ে দ্বিগুণ ছটফটে উঠল। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকলেও সাহায্যের আশ্রয় এদিক সেদিক তাকাতে 3 তলার বারান্দায় প্রহরকে দেখতে পেয়ে প্রাপ্তি ফুপিয়ে উঠল। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিধায় প্রহরের মুখ স্পষ্ট। পরক্ষণেই লোকটা প্রাপ্তিকে গাড়িতে ওঠানোর চেষ্টা করলে প্রাপ্তি বাঁচার কোনো উপায় না পেয়ে নখ বসিয়ে দিল লোকটার হাতে। লোকটার হাত তৎক্ষণাৎ ঢিলে হয়ে আসলে প্রাপ্তি গলা ফাটিয়ে এক চিৎকার দিল। লোকটা পুনরায় সাথে সাথে প্রাপ্তির মুখ চেপে ধরায় চিৎকারের আওয়াজ এতটা স্পষ্ট হয়নি যদিও। তবু এই নিস্তব্ধ পরিবেশে আচমকা করে তীব্র আওয়াজ প্রতিধ্বনিত হয়ে প্রহরের কান অবধি পৌঁছে গেল। কিন্তু সে বুঝতে পারল না কোথায় কি হয়েছে। প্রহরের কানে চেপে ধরা ফোনটার উপর পাশ থেকে হঠাৎই কেউ একজন বলে উঠল, কি হলো দোস্ত, কথা বলছিস না কেন? প্রহর কপাল চুলকে এদিক ওদিক দৃষ্টি দিয়ে বলল, সামথিং ইজ রং রাহাত, আশেপাশে কিছু ঘটছে নিশ্চয়ই। এখন রাখছি, পরে তোকে কল ব্যাক করছি। কল কেটে প্রহর নিজের অনুসন্ধানী মনোভাব কাজে লাগিয়ে কিছু আন্দাজ করার চেষ্টায় রত রইল। অন্যদিকে প্রাপ্তিকে জোর জবরদস্তি করে গাড়িতে উঠানো হলো। প্রাপ্তি চোখের অশ্রু নিয়ে এক মনে কাউকে খুঁজে বেরোলে প্রাপ্তির হাত টেনে নিজের দিকে ফেরালো ইকরাম। গাড়ির ড্রাইভার আপাতত বাইরে আছে। ইকরাম হঠাৎ প্রাপ্তির ঠোঁটের দিকে মুখ এগোতে প্রাপ্তি তাকে ধাক্কা দিয়ে সরে বসলো। ফুঁসে উঠে বলল, দূরে থাক আমার থেকে, একদম ছোঁয়ার চেষ্টা করবি না আমাকে। ইকরাম হু হু করে হেসে বলল, আজ রাত শুধু তোমার আর আমার, প্রাণ পাখি। এত ভালোবাসা দিব যে আমাকে ছাড়া আর কিছুই বুঝবে না তুমি। তোমার অহংকার আজ ভেঙে চুরে শেষ করব আমি। ওয়েট। প্রাপ্তি কানে হাত চাপা দিয়ে ফুঁপে উঠল। গাড়িটাও লক করে দিয়েছে শয়তানটা। হঠাৎ ইকরাম কাছে আসার চেষ্টা করলে প্রাপ্তি তার হাতে থাকা ফোনটা দিয়ে তার কপালে জোরে জোরে আঘাত করলো। খানিক রক্ত বের হলে ইকরাম গর্জে উঠে ইতিমধ্যে গাড়িতে প্রবেশ করা ড্রাইভারকে বলে উঠল, এই এক্ষুনি গাড়ি ছাড়, ওকে তো আমি পরে বুঝাচ্ছি। মুহূর্তে গাড়ি চলতে শুরু করলে প্রাপ্তি ভয়ে কুঁকড়ে উঠল। কি করবে সে এখন? কি করে এই শয়তানের থেকে নিজেকে বাঁচাবে? এসব ভেবে অস্থির হয়ে উঠতেই মুখ থেকে শব্দ করে কেঁদে উঠল প্রাপ্তি। নিজের ভাইকে তীব্রভাবে স্মরণ হতেই, ভাইয়া আমাকে বাঁচাও বলে আর্তনাদ করে উঠল। ইকরাম শয়তানি হাসি দিয়ে প্রাপ্তির গাল চেপে ধরে বলল, তোমাকে আজ কেউ বাঁচাতে আসবে না সুন্দরী, আমার বেডে তো আজ তোমাকে ইচ্ছাই। হঠাৎই গাড়ির টায়ারের তীব্র শব্দে ব্রেক কষার শব্দ হলে ইকরাম ক্ষুব্ধ দৃষ্টিতে ড্রাইভারের দিকে তাকায়। সাথে সাথে অতিমাত্রায় বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। ড্রাইভারের ড্রেস আপ তো এমন ছিল না। সামনে বসে লোকটার পেছনের চুলগুলো ট্রিম করে ছাটা, প্রশস্ত কাঁধে ধূসর রঙের টি শার্ট জড়ানো। কে এই লোক? প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে থাকা অবস্থাতে ইকরাম গমগমে স্বরে বলে উঠল, এই তুই কে রে? ড্রাইভারের সিটে বসে থাকা লোকটা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, তোর চম।
কথাটা এতটা ভয়ঙ্করভাবে বলা হলো যে ইকরামের রুহু উপদিকে উঠল ভয়ে। তীক্ষ্ণ চোখ দুটোতে চোয়াল ঝুলিয়ে হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রহরকে এখানে দেখে প্রাপ্তির ফুপানো কমে গেল। নিজেকে নিরাপদ অনুভব করলে জোরে শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করল সে। প্রহর এক পলক প্রাপ্তির ভীতু মুখটা দেখে নিয়ে গাড়ির লক ছুটিয়ে দরজা খুলে বাইরে বের হলো। ইকরাম চমকে উঠে আশেপাশে তাকালে বুঝতে পারল সে আজ ফেসে গেছে। এক বিস্তীর্ণ মাঠে এই মুহূর্তে গাড়ি থামানো। পেছনের দরজা খুলে বেশ আক্রোশের সাথে ইকরামকে টেনে বের করলো প্রহর। গলার কলার চেপে ধরে বলে উঠল, তোর সাহস কি করে হলো প্রাপ্তির দিকে হাত বাড়াবার? জবাবে ইকরাম দাঁত খেঁচে বলল, তুই কে বলতো? প্রাপ্তির নতুন প্রেমিক? তাহলে শুনে রাখ, এসব প্রেমিক টেমিক অনেক এসেছে ওর জীবনে। সবগুলোকে আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। যত কিছুই করিস প্রাপ্তিকে পাবি না, ও শুধুই ইকরামের কথাগুলো শুনে প্রহরের এত মেজাজ খারাপ হলো যে সে সর্বোচ্চ শক্তি দিয়ে ইকরামের মুখ বরাবর জোরে ঘুষি দিল। তৎক্ষণাৎ ঠোঁট ফেটে রক্ত বেড়ে গেলে হঠাৎই একটা গাড়ি এসে থামলো সে জায়গায়। ইকরামের লোকজন দলবল নিয়ে গাড়ি থেকে নেমে ইকরামকে আগলে দাঁড়ালো। ইকরাম ফুঁসে উঠে প্রহরের দিকে এগিয়ে যেতে চাইলে লোকগুলো তাকে থামিয়ে ফিসফিস করে বলল, বস, পুলিশ আসছে, তাড়াতাড়ি এইখান থেকে চলেন, নয়তো আমরা ফেসে যাব। ইকরাম আর না এগিয়ে প্রহরের উদ্দেশ্যে বলল, তোকে তো আমি পরে দেখে নিব, আমাকে আঘাত করার ফল ভালোভাবেই বোঝাবো। প্রহর কঠিন দৃষ্টিতে এখনো চেয়ে আছে তাদের যাওয়ার দিকে। প্রাপ্তি এখানে না থাকলে সব কয়টাকে জন্মের শিক্ষা দিয়ে ছাড়ত সে। তার পেছনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ভীতু মেয়েটার জন্যই মূলত তাদের কিছু না করেই যেতে দিল প্রহর। সারা শরীরে রাগের বারুদ জ্বলে উঠলেও প্রহর নিজেকে শান্ত রেখে প্রাপ্তির দিকে চাইল। প্রাপ্তি মাথা নিচু করে এখনো ফুপে যাচ্ছে। খুব ভয় পেয়েছে মেয়েটা, সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। প্রহর কিছুক্ষণ তাকে দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? প্রাপ্তি তার মায়াকারা চোখ দুটো প্রহরের চোখে নিবদ্ধ করল। পুনরায় মাথা নিচু করে কেঁপে উঠে বলল, জি। অতঃপর দুজনের মাঝে আর কোনো কথা না হলে খোলা মাঠে তৎক্ষণাৎ আরেকটি গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন ইফতেখার সাহেব। নিজের মামাকে এখানে দেখে প্রাপ্তি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলে ইফতেখার সাহেব কাছে এসে তাকে আগলে ধরলেন। প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কিছু হয়নি তো মা? আমার জানটা বেরিয়ে যাচ্ছিল একটুর জন্য, তুই ঠিক আছিস তো? ইফতেখার সাহেবের গলা ভেজা শোনালো। ভাগ্নের চিন্তায় অস্থির হয়ে তার কাদো কাদো ভাব, অথচ তার মামি নিজে যেচে শত্রুদের হাতে তুলে দিয়েছে তাকে। তার মামার মতো ভালো মানুষের কপালে এমন একজন স্ত্রী কেন জুটল সেটা ভেবে প্রাপ্তি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জি, আবার কিছু হয়নি মামা, টেনশন করো না তুমি। প্রহর এক দৃষ্টিতে চেয়ে থেকে প্রাপ্তিকে দেখছে। মেয়েটার মন অনেক শক্ত বলতেই হয়। নিজে ভয়ে ফোপানো সত্ত্বেও তার মামাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মেয়েটার প্রতি মুগ্ধতা দিনকে দিন তার বেড়ে চলেছে। ইফতেখার সাহেব নিজেকে ধাতস্থ করে প্রহরকে আলিঙ্গন করে বললেন, ধন্যবাদ তোমাকে বাবা, তুমি না থাকলে আজ যে কি হতো, আমি বোধহয় ভাসাতে পারতাম না আমার প্রাপ্তিকে। প্রহর ইফতেখার সাহেবের কাঁধে হাত রেখে বলল, যেটা হয়নি সেটা নিয়ে চিন্তা না করাই উত্তম আঙ্কেল। ইফতেখার সাহেব প্রশ্ন মনে মৃদু হেসে বললেন, হ্যাঁ সেটাই, তাহলে চলো এবার বাসায় যাওয়া যাক। প্রহর এক পলক তাকালো একবার প্রাপ্তির দিকে। প্রাপ্তিও চেয়েছিল বিধায় তাদের চোখাচোখি হয়ে গেল। প্রাপ্তি তৎক্ষণাৎ দৃষ্টি ফেরালে প্রহর গম্ভীর মুখে বলে উঠল, আমার একটা কাজ আছে আঙ্কেল, আপনারা চলে যান, আমি একটু পর আসছি। ইফতেখার সাহেব আর কিছু না বলে প্রহরের কথায় সায় জানিয়ে প্রাপ্তিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িটা মুহূর্তে চোখের আড়াল হলে প্রহর সেদিকে দৃষ্টি রেখে মনে মনে ছক কষল অনেক কিছুর। ভীষণ আক্রোশে পেটে পড়া চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল সে ওই নির্জন খোলা মাঠের মধ্যেখানে। বাসায় প্রবেশ করে ইফতেখার সাহেব গলা ছেড়ে আফরোজাকে ডাকলেন। আফরোজা ড্রয়িং উপস্থিত হতেই তিনি গমগমে সুরে বললেন, তুমি ছিলে এইসবের পিছনে তাই না? আফরোজা অবুঝের মতো বলল, কিসবের পেছনে? কাহিনী করবে না আমার সাথে? তুমি বাসায় উপস্থিতি থাকাকালীন পাপ্পিকে নিয়ে যায় কিভাবে ওরা? অবুঝের নাটক করছো এখন আমার সাথে? আফরোজা প্রাপ্তিকে একবার দেখে নিয়ে পুনরায় বলল, আমি সত্যি কিছু জানি না। ইফতেখার সাহেব দ্বিগুণ ফুঁসে উঠলেন। পরক্ষণে প্রাপ্তিকে আদেশ করলেন নিজের রুমে যেতে। প্রাপ্তি মাথা নাড়িয়ে চলে গেলে তার মামা মামির মাঝে বাক বিতণ্ডা শুরু হলো। ইফতেখার সাহেব নিজের ভেতরের সব ঝাল মেটাচ্ছেন আফরোজাকে কটু কথা বলে। রুমের দরজায় কান পেতে প্রাপ্তি এসব শুনতে পেলে হঠাৎই দৌড়ে সে ব্যালকনিতে চলে যায়।
অন্ধকারের আকাশের দিকে চেয়ে সে হুপে কেঁদে ওঠে। আজ প্রহর না থাকলে কি হতো তার? আজ না হয় সেই লোকটাই বাঁচিয়েছে, কিন্তু অন্যদিন কে বাঁচাবে তাকে? প্রাপ্তি ভালো করেই জানে তার মামকে তাকে ছাড়বে না। ইকরামের সাথে হাত মিলিয়ে তার কাছে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সে। আর ইফতেখার সাহেবের বলা প্রতিটি কথার হিসাব প্রাপ্তিকে আঘাত করে নেবে সে। প্রাপ্তি এসব ভেবে ঠোঁট কামড়ে শব্দ করে কেঁদে উঠল। ভাইকে খুব মনে পড়ছে তার, কিন্তু চাইলেও সে প্রত্যয়কে ফোন দিতে পারছে না। এসব শুনলে তার ভাই পরীক্ষা রেখেই পাগল হয়ে চলে আসবে। প্রাপ্তি এটা কখনোই চায় না। দুঃখে কেঁদে উঠে আকাশের দিকে নজর রেখে প্রাপ্তি বলে উঠল, আমাকে দুনিয়ায় একা রেখে কেন চলে গেলে মা? শত কষ্ট হলেও আমি কাউকে বলতে পারি না, তোমার কোলে মাথা রাখতে পারি না বাবা। তোমার আদরের মেয়েটাকে আজকাল অনেক কিছুই সহ্য করতে হয়। আগে তো সব বিপদে তুমি ঢাল হয়ে থাকতে, এখন তো তোমাকে শত খুঁজেও আমার পাশে পাই না বাবা। তোমার মেয়ে যে খুব অসহায় হয়ে পড়েছে। কেন আমাকে ফেলে চলে গেলে তোমরা? আমাকে কেন সাথে নিয়ে গেলে না? ভাইয়াও আমার কাছে থাকে না। কি করব আমি এখন? কিভাবে নিজেকে বাঁচাবো? প্রাপ্তির করুণ হাজারি অনেকক্ষণ চললেও কেউ তাতে সাড়া দিল না। একসময় ক্লান্ত হয়ে পড়লে সে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। স্নিগ্ধ সকালে হঠাৎই মন ভালো করার মতো এক নিউজ শুনে প্রহরের ফুটফুটের কোণে এক অদ্ভুত হাসি খেলে গেল। অফিসের নিজস্ব কামরায় এখন সে চেয়ারের গা হিলিয়ে ফোনে পুনরায় নিউজটা প্লে করলে শোনা গেল, ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল খানের একমাত্র ছেলে ইকবাল খানকে গত রাত গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে খুবই নাজুক। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। প্রহর চুলে হাত চালিয়ে জোরে শ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে মায়াবী মুখের অধিকারী কেশবতী কন্যার ভীত চেহারাটা স্মরণ করতেই ঠোঁট শক্ত করল। এই ভীতু মুখটাই তাকে গতকাল রাতে দমিয়ে রাখতে পারেনি। প্রচণ্ড ক্ষেপে গিয়ে অদ্ভুত পরিকল্পনা সাজিয়েছিল সে তৎক্ষণাৎ। এখন মনে হচ্ছে একদম ঠিক কাজই করেছে সে। চোখ বন্ধ অবস্থায় প্রহর চেয়ারে গা হেলিয়ে বিড়বিড় করল, তোমার দিকে যে হাত বাড়ানোর চেষ্টা করেছিল তার হাতটা আমি ভেঙে দিয়েছি রহস্যময়ী। তোমাকে বলা প্রত্যেকটি খারাপ কথার বদৌলতে ওই বেজন্মার অবস্থা আমি নাজুক করে ছেড়েছি। পুনরায় তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে ওর জীবন নিয়ে সে আক্রোশ মেটাবো আমি। তমসাচ্ছন্ন ভয়ানক সে রাতের পর কেটে গেল আরও একটা মাস। সেই ঘটনার পর প্রাপ্তি এরকম ঘটনার সম্মুখীন আর না হলেও মনের ভয়টা পুরোপুরি দূর হয়নি তার। এখনও নিজের অসহায় অবস্থাটা মনে পড়লে তার শরীর ভয় শিউরে ওঠে। ভীষণ অস্থির হয়ে পড়ে সে। তবে আজ সে খুব ফুরফুরে মেজাজে আছে। মনের আনাচে কানাচে আনন্দ অনুভব করছে তীব্রভাবে, কারণ আজ দীর্ঘদিন পর প্রত্যয় বাসায় আসছে। গতকালই তার এক্সাম শেষ হয়েছে। ভাইয়ের আগমনের সংবাদ শুনে প্রাপ্তি খুশিতে আত্মহারা হয়ে আছে বলা চলে। 5টা মাস সে তার ভাইকে সামনে থেকে দেখে না। এর চেয়ে খারাপ লাগার বিষয় আর কি হতে পারে? প্রাপ্তি আজ খুশি মনে ভোরে উঠে কাজে লেগে গেছে। আফরোজা বাসায় নেই বিধায় সে আরও সহজ ভঙ্গিমায় সমস্ত কাজ করে যাচ্ছে। ইফতেখার সাহেব ভাগ্নের আসার সংবাদ শুনে আজ আর অফিসে যাননি। নিজের রুমেই ঘুমাচ্ছেন তিনি। আর আফরোজা তার ভাতিজাকে দেখতে হসপিটালে গেছেন। প্রাপ্তি সমস্ত ঘর গোছানো শেষ করে রান্নাঘরে ঢুকলো। তার ভাইয়ের পছন্দের সব খাবার রান্না হবে আজ, এটা ইফতেখার সাহেব বলে রেখেছেন। ইতিমধ্যে মালা রান্নার সব আয়োজনও করে ফেলেছে। প্রাপ্তি রান্নাঘরে যেতেই মালা বলে উঠল, আপা আগে নাস্তাটা কইরা নেন, তারপর বাকি কাম করেন। প্রাপ্তি আলতো হেসে বলল, তুইও তো খাসনি, চল নাস্তা করবি। আর রান্নাটা আমি করতে পারবো, তুই শুধু একটু হেল্প করিস। নাস্তা করে এসে প্রাপ্তি আর মালা মিলে সব রান্নায় প্রায় শেষ করে নিয়েছে। বিরিয়ানির পাতিল হালকা আছে চুলায় বসিয়ে প্রাপ্তি গেল তার মামাকে ডাকতে। তিনি উঠে তাকে কাজ করতে দেখলে চেঁচামেচি শুরু করবেন। তার কথা রান্নাটা শখের বশে করলেও সব সময় যেন প্রাপ্তিকে রান্না করতে দেখা না যায়। প্রাপ্তিও মামার কথা মেনে সব সময় রান্না করতে যায় না, কিন্তু মাঝে মাঝে কিছু আইটেম রান্না করে সে। তার রান্নার হাত অসাধারণ বলতেই হবে। ইফতেখার সাহেবকে জাগিয়ে প্রাপ্তি ডাইনিংয়ে খাবার সাজালো। সকাল 10টা বাজতেই চলেছে। ভোরে রওনা দেওয়ায় প্রত্যেক কাছাকাছি চলে এসেছে বলেছে। ইফতেখার সাহেব ডাইনিংয়ে এসে বসতেই বাসার কলিং বেল বাজলো। প্রাপ্তি ঠোঁটে হাসি ফুটিয়ে এক প্রকার দৌড়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই প্রত্যয়ের হাসি হাসি মুখটা দেখতে পেয়ে প্রাপ্তি অতি আবেগে কেঁদে ফেলল। প্রত্যয় তার ক্রন্দনরত বোনকে দেখে কয়েক পা সামনে এগিয়ে প্রাপ্তিকে আগলে ধরল। মাথায় হাত বুলিয়ে বলল, ধুর বোকা, কাঁদে না, আমি এসে গেছি তো, কাঁদিস না বোন। প্রাপ্তি ফুঁপে উঠে বলল, কতদিন পর তুমি আসলে,
এবার আর যেতে দিব না, গেলেও আমাকে সঙ্গে নিয়ে যাবে। প্রত্যয় ঠোঁটের কোণে হাসি রেখে বলল, এবার তোকে নিয়েই ফিরবো। মামা কোথায়? বাসায় নেই? প্রাপ্তি ভাইকে ছেড়ে তার হাত ধরে ভেতরে যেতে যেতে বলল, মামা নাস্তা করছে, তুমি ভেতরে আসো। দুই ভাই বোন ড্রয়িং রুমে পৌঁছাতে ইফতেখার সাহেব নাস্তা করা রেখে প্রত্যয়ের সামনে এসে দাঁড়ালো। প্রত্যয়ের কাঁধে হাত রেখে বললেন, ভালো আছিস? জি মামা, আপনি? আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি। প্রত্যয় আশেপাশে একবার তাকিয়ে বলল, আমাকে দেখছি না, বাসায় নেই উনি। ইফতেখার মুখ কঠিন করে বললেন, এ তার ভাইয়ের বাসায় গেছে, তুই যা ফ্রেশ হয়ে একসঙ্গে নাস্তাটা করি। প্রত্যয় হালকা হেসে প্রস্থান করলে প্রাপ্তির রান্নাঘরের কাজ সমাপ্ত করে আসলো। খানিক পর প্রত্যয়ের ডাকে তার রুমে গেল। প্রত্যয় হাত ধরে তাকে বিছানায় বসালো, নিজের ব্যাগ খুলে কিছু জিনিস বিছানায় রাখলো। প্রাপ্তি অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। প্রত্যয় জিনিসগুলো দেখে বলে উঠল, পছন্দ হয়েছে? খয়েরি রঙের সুতির কারুকাজ করা একটা সালোয়ার কামিজ, কালো শাড়ি, সাথে বিভিন্ন অর্নামেন্টস আর প্রাপ্তির পছন্দের কিছু উপন্যাসের বই দেখে তার খুশির পরিমাণ দ্বিগুণ বেড়ে গেল। তবু সে মুখ ফুলিয়ে বলল, পছন্দ হয়েছে, কিন্তু এত টাকা খরচ করলে কেন? প্রত্যয় প্রাপ্তির কপালে ঠুকা দিয়ে বলল, এই সামান্য জিনিসগুলো কেনার মতো সামর্থ্য তোর ভাইয়ের আছে বুঝলি। প্রাপ্তি আলতো হাসলে প্রত্যয় পুনরায় বলে উঠল, ওই মহিলা তোকে আরো কিছু বলেছিল? প্রাপ্তি ভাইয়ের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তার ভাই তো জানে না মাঝে কয়দিন কি ঝড় বয়ে গেছে তার জীবনে, কি ভয়ানক পরিস্থিতিতে পড়েছিল সে। তবে তাকে এসব কথা বলবেও না সে, কারণ ইফতেখার সাহেবের নিষেধ আছে এ ব্যাপারে। প্রাপ্তি আজও জানে না তার মামি অনুতপ্ত কিনা, নাকি পূর্বের মতোই পরিকল্পনা সাজাচ্ছে মনে মনে। সে বিষয়ে প্রাপ্তি কিছুই জানে না। কিন্তু সেদিন রাতের পর থেকে আফরোজা একেবারের জন্য তার সাথে কথা বলেনি। বোনকে অন্য মনস্ক দেখে প্রত্যয় বলে উঠল, কি ভাবছিস? প্রাপ্তি মাথা নেড়ে বলল, কিছু না ভাইয়া, মামি আমাকে আর কিছুই বলেনি। তুমি আসো, নাস্তা দিচ্ছি। প্রত্যয় তার বোনের কথা পুরোপুরি বিশ্বাস না করলেও তার পেছু পেছু ডাইনিং রুমে গেল। দুপুরের দিকে রাত্রি এলো প্রাপ্তিদের বাসায়। রাত্রে আগামীকাল স্বামীর বাড়িতে চলে যাবে শুনে ইফতেখার সাহেবই তাকে বাসায় ডেকেছে। রাত্রিদের পুরো ফ্যামিলিকে লাঞ্চের দাওয়াত দিয়েছেন তিনি, কিন্তু অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় পলাশ সাহেব আসেননি। তাছাড়া প্রহরও কিছু কাজে চিটাগং গিয়েছে এবং রাজিয়া বেগম খানিক অসুস্থ হওয়ায় আর আসেননি। তাই রাত্রি একাই চলে এসেছে ইতিমধ্যে। প্রাপ্তির সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব এবং খাওয়া দাওয়া শেষ করে রাত্রে এসে বসলো সোফায়। সোফার পেছন দিকে এই মুহূর্তে প্রাপ্তি তার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কিছু একটা নিয়ে কথা বলছে। তাদের দিকে চেয়ে হঠাৎ রাত্রির মাথায় দুষ্টু ভাবনা আসলো। তৎক্ষণাৎ ভিডিও কল করলো সে প্রহরকে। কিছুক্ষণ বাদে কলটা রিসিভ হলে প্রহরের গম্ভীর মুখশ্রী ফোনের স্ক্রিনে ভেসে উঠল। রাত্রি মৃদু হেসে বলল, কি করছিস ভাই, কবে আসবি? প্রহর স্ক্রিনে নজর রাখতেই তার দৃষ্টি আটকে গেল রাত্রির পেছনে থাকা হাস্যরত মেয়েটির দিকে। মেয়েটির মাথায় ওড়না কিছুটা সরে যাওয়ার সামনের চুলগুলো দৃশ্যমান হয়ে আছে। ঠোঁটে লেপ্টে রয়েছে নির্মল ঝরঝরে মন করার মতো হাসি। কোন এক স্নিগ্ধ সকালে তিনতলার বারান্দা থেকে রহস্যময়ী রমণীর সেই মনোমুগ্ধকর হাসি দেখার পর আর কখনোই তাকে প্রাণ খুলে হাসতে দেখেনি প্রহর। আজ আবারও সেভাবেই হাসছে সে। তার মনটা যে বেশ ফুরফুরে সেটা তার হাসি দেখে বুঝতে পারছে প্রহর। উদ্দেশ্য সফল হলে রাত্রি মিটিমিটি হাসলো। পরক্ষণে প্রহর বোনের দিকে নজর দিয়ে বলল, কোথায় তুই? বুঝতে পারছি না কোথায়। ওখানে কি করিস? আঙ্কেল আসতে বলেছিল। তুই কবে আসবি? পরশুদিন আসবো। প্রহর আর চোখে আরেকবার প্রাপ্তিকে দেখে নিল। মেয়েটা এদিক সেদিকও তাকাচ্ছে না। কে এত কথা বলছে? আর সাথের ছেলেটাই বা কে? কপাল চুলকে অবশেষে প্রশ্নটা করেই ফেলল প্রহর। জানার আগ্রহ প্রকাশ করে বলল, ছেলেটা কে? রাত্রি থুতনিতে হাত রেখে বলল, প্রাপ্তির বড় ভাই প্রত্যয়। পরীক্ষা শেষ করে আজই বাসায় এসেছে, এজন্যই মেয়েটা এত খুশি। তাহলে তোর সাথে তো আর দেখা হবে না ভাই, কাল চলে যাব আমি। কিন্তু প্রহর চুলে হাত বুলিয়ে বলল, আমি বাসায় আসলে তারপর যাবি। বউ ছাড়া থাকতে কষ্ট হলে তোর জামাইকে বল আর 2টা দিন শ্বশুরবাড়ি এসে থেকে যেতে। রাত্রি তার ভাইয়ের কথায় রাগ দেখাতে গিয়েও খিলখিল করে হেসে উঠল। আর প্রহর আরেক পলক প্রাপ্তির দিকে চেয়ে ডুবে গেল নিজস্ব ভাবনায়। সেদিন রাতের চাপা আওয়াজ শুনেই সে ধারণা করেছিল আশেপাশে কিছু ঘটছে, যার ফলে সে তৎক্ষণাৎ নিচে তাকিয়ে ফোনের আবছা আলোতে যে দৃশ্য দেখে তাতে তার চক্ষু চরক গাছ। পরক্ষণই খুব শীঘ্রই নিচে নেমে গাড়ির নিকটে এগিয়ে যায় সে। ভাগ্য ভালো ছিল গাড়িটা তৎক্ষণাৎ ছাড়া হয়নি। সেই সুযোগটাই কাজে লাগিয়ে
গাড়ির ড্রাইভারকে কয়েকটা উত্তম মধ্যম দিয়ে ড্রাইভারের জায়গায় বসেছিল প্রহর। আর জানোয়ারটা প্রাপ্তিকে দেখায় এত মগ্ন ছিল যে তার দিকে ভালো করে নজর দিতেই ভুলে যায়। তারপর বাসার সামনে সিনক্রেট করতে না যাওয়ায় প্রহর গাড়ি নিয়ে বিস্তীর্ণ খোলা মাঠের দিকে এগিয়ে যায়। তবে এই ঘটনার পর প্রহর নিজের প্রতি ভীষণ বিরক্ত। সে থাকতেও প্রাপ্তি কী করে এমন বিপদের সম্মুখীন হলো? তার আরও সতর্ক অনুসন্ধানে দৃষ্টি রাখা উচিত ছিল। সেটা সে নিজের ব্যর্থতা হিসেবেই ধরে নিয়েছে। ইকরাম এখন মোটামুটি সুস্থ। এখনও হাসপাতালের ব্যাডে পড়ে থাকতে হয়েছে তাকে। হাত পায়ে কপালে ব্যান্ডেজ। আগের চেয়ে সুস্থ হলেও কারো সাহায্য ব্যতীত উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। ইকবাল খান একমাত্র ছেলের ব্যাডের পাশে বসে গর্জে উঠে বললেন, আমার ছেলের অবস্থা যে করেছে তাকে একবার সামনে আন তোরা। ওর বুকের পাঠা কথা বলো, সেটা আমি দেখতে চাই। হারে হারে ওকে বোঝাতে চাই আমার ছেলের গায়ে হাত দেওয়ার পরিমাণটা কতটা ভয়াবহ হতে পারে। পাশ থেকে ইকবাল সাহেবের দলবল তার কথার সায় জানিয়ে ইকরাম বলে উঠল, সারা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এত সলিড প্ল্যান সাজিয়েও প্রাণ পাখিকে আমার করতে পারেনি ড্যাড। কিছু একটা করো, ওকে আমার কাছে এনে দাও। ইকবাল বলে উঠল, ওই মেয়ে তো আসবেই তোর কাছে, সেটা আমি নিজে ব্যবস্থা করব। ইফতেখারের মান সম্মান তো আমি তোলই মেশাবই, তুই সেই চিন্তা করিস না। এবার বল, কে তোকে আঘাত করেছিল? চিনতে পেরেছিলে? ইকরাম মনে করার চেষ্টা করে বলল, অন্ধকারে মুখ দেখতে পাইনি ড্যাড। সেই এলোপাতারি লাঠি দিয়ে পিটিয়েছে। ওকে একবার আমার সামনে এনে দাও অ্যাড। ওর কলিজা ছিঁড়ে আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। ইকবাল খানও ফুঁসে উঠে কিছুক্ষণ চুপ থাকলে পাশ থেকে আফরোজা বলে উঠল, ভাইজান, আমার মনে হয় আমাদের তাড়াহুড়া করা উচিত হবে না। খুবই আস্তে ধীরে সব দিকে নজর রেখে একটা পরিকল্পনায় অটল থাকতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ইকবাল এক পলক আফরোজাকে দেখে নিয়ে কিছুক্ষণ মনে মনে শয়তানি পরিকল্পনা এটে হু হু করে হাসলো। পরক্ষণে সেই পরিকল্পনার কথা সবাইকে জানালে কেবিনে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি মিষ্টি ভঙ্গিমায় দেয়াল কাঁপিয়ে হাসলো। প্রত্যয়ের আসার দিন ভার্সিটিতে না গেলেও আর পরদিন প্রাপ্তি ভার্সিটিতে গেল খুশি মনে। পরপর 3টা ক্লাস করার পর ছুটি হলো তার। সে তার বান্ধবী নুহাকে নিয়ে ভার্সিটির মাঠের দিকে এগিয়ে যেতেই প্রত্যয়কে দেখতে পেল। নিশ্চয়ই তাকে নিতে এসেছে। প্রাপ্তি হাসি মুখে সেদিকে এগিয়ে গেলে কাউকে দেখে সে হঠাৎই থেমে গেল। প্রাপ্তির অপর সাইড দিয়ে লাবণ্য গেটের দিকে যাচ্ছিল। হঠাৎ প্রত্যয়কে এখানে দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যয় তাকে দেখে খানিক ইতস্তত বোধ করলো। কিছুক্ষণ লাবণ্যর দিকে চেয়ে থেকে আচমকা সে তাকে পাশ কাটিয়ে প্রাপ্তির দিকে এগিয়ে গেল। লাবণ্য কতদিন পর দেখেছে লোকটাকে। এখনও আগের মতোই আছে সে, তাকে ইগনোর করছে। একটু মুখ ফুটে জিজ্ঞেসও করলো না সে কেমন আছে। যার মনে তার প্রতি ভালোবাসাই নেই, তার থেকে কোনো কিছুর প্রত্যাশা রাখাটাই বড্ড বেমানান। এসব ভেবেই লাবণ্য দীর্ঘশ্বাস ছাড়ল। প্রত্যয় বোনের কাছে এগিয়ে গেলে প্রাপ্তি উচ্ছ্বাসের সহিত বলে উঠল, ভাইয়া তুমি এখানে? তোকে নিতে এসেছি। নুহা কেমন আছো? নুহা হাসি মুখে বলল, ভালো আছি ভাইয়া, আপনি? প্রত্যয় হাত ঘড়িতে সময় দেখে বলল, আমিও ভালো আছি। প্রাপ্তি, নুহাকে নিয়ে আয়, পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ করব। প্রাপ্তি অনেকক্ষণ যাবতই লাবণ্যকে দেখে যাচ্ছিল। তার ভাইয়ের আগমনে তার রিয়াকশনটাও তার নজর এড়ায়নি। সে হঠাৎই তাড়াহুড়ো করে বলে উঠল, ভাইয়া লাবণ্য আপুকে আমাদের সাথে আসতে বলি। প্রত্যয় খানিক চমকালো। তাৎক্ষণিক কি জবাব দেবে বুঝতে না পেরে চুপ রইল। প্রাপ্তি পুনরায় বলে উঠল, বলবো। প্রত্যয় এবার বোনের দিকে চাইল। সে জানে প্রাপ্তি ভীষণ পছন্দ করে লাবণ্যকে। বিভিন্ন কথার ছলে লাবণ্যের ব্যাপারেও সে তাকে বলেও ফেলে মাঝে মাঝে। প্রত্যয় বোনের আগ্রহকে সম্মান জানিয়ে মাথা চুলকে বলল, ওকে সাথে করে নিয়ে আয়, আমি যাচ্ছি, জলদি আসবি। ভীষণ অস্বস্তি নিয়ে রেস্টুরেন্টের টেবিলের এক কর্নারে আড়ষ্ট হয়ে বসে আছে লাবণ্য। টেবিলের সামনে খাবার রাখা, অথচ সে খাবার না খেয়ে নাড়াচাড়া করছে। তার এত অস্বস্তির কারণ মূলত প্রত্যয়। লোকটাকে এই প্রথম সে এতটা কাছ থেকে দেখছে। তার সান্নিধ্যে লাবণ্যের মনে তোলপাড় শুরু হয়েছে। তবে প্রত্যয়ের মাঝে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সে মাথা নিচু করে এক মনে খেয়েই যাচ্ছে। প্রাপ্তি, নুহা গল্প করতে করতে নিজেদের খাবার খেয়ে নিচ্ছে, কিন্তু খেতে পারছে না শুধু লাবণ্য। আর চোখে আরেকবার প্রত্যয়কে দেখে নিল লাবণ্য। প্রাপ্তি তাকে তোষামোদ করে এখানে নিয়ে আসার পর প্রত্যয় একবারও তার দিকে তাকায়নি। লাবণ্যের ইচ্ছা ছিল না আসতে, কিন্তু প্রাপ্তি এত করে বলায় তার কথা ফেলতে পারেনি সে। লাবণ্য দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলো। এবার তার বড্ড ভয় করছে। প্রত্যয় যদি বেতে মত না দেয়, সে তো সঠিক জানে না প্রত্যয়ের মনে কি আছে।
আদৌ কি সে তার সাথে বিয়ের প্রস্তাবে রাজি হবে, নাকি আবারও নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিবে? লোকটা এত নির্দয় কেন? একটু কি লাবণ্যের জন্য তার মনে ভালোবাসা নেই? তার হাবভাবে তো বোঝা যায় না সে লাবণ্যকে পছন্দ করে। এসব ভেবে লাবণ্যের মনটা হঠাৎই কালো আধারে ঢেকে গেল। ঠোঁট কামড়ে সে কান্না আটকানোর চেষ্টা করলো এবং সে চেষ্টায় সে সফল হলো। তবে এই মুহূর্তে কান্না করলে মনটা হালকা হতো তার। বান্ধবীর সঙ্গে গল্প করায় মশগুল প্রাপ্তির নজর হঠাৎ লাবণ্যের উপরে পড়ল। বিষণ্ণ মনে লাবণ্যকে খাবারের প্লেটে নাড়াচাড়া করতে দেখে প্রাপ্তি সোজা হয়ে বসলো। এক পলক নিজের ভাইকে দেখে নিয়ে আবারও লাবণ্যের দিকে দৃষ্টি ফেরালো। আলতো করে লাবণ্যের হাতের উপর হাত রাখলে চমকে উঠে প্রাপ্তির দিকে চাইল লাবণ্য। প্রাপ্তি তার সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।